ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে স্বাগত জানাচ্ছি। সাথে আছি চৈতি সরবার। আজ জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। তবে আসন্ন বাজেটে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। বেশ কিছুদিন ধরেই চাপে অর্থনীতির নানা সূচক, যার মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণ, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক রিজার্ভ বাড়ানো ও রাজস্ব আদায়ের বিষয়টি বারবার আলোচনায় আসছে। এসব চ্যালেঞ্জের উত্তরণ ঘটিয়ে আগামী অর্থবছরের বাজেটে কি মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন দেখা যাবে? নতুন বাজেটে ঘাটতি কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা থাকবে, এমন প্রত্যাশা কতটা সফল হবে? এসব কিছু নিয়ে কথা বলার জন্য আজকে তালিকাতার বিষয় ঠিক করেছি, বাজেটের চ্যালেঞ্জ কি। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক মাহফুজুল হক শাহ এবং আছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অর্থনীতি বিভাগের অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। স্বাগত আপনাদের দুজনকেই আমাদের আজকের আলোচনায়। জনাব পারভেজ করিম আব্বাসী, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বাজেট ঘোষণা হবে আজ 3টার দিকে। রাজস্ব বাড়ানো একটা বড় চ্যালেঞ্জ রয়েছে, আবার কর কমানো ও অব্যাহতি দেওয়ার দাবি আছে ব্যবসায়ীদের, কিন্তু আইএমএফ আবার সেটা চায় না। এই সব কিছু মিলে এই পরিস্থিতি বিবেচনায় অর্থমন্ত্রী আসলে কিভাবে সামাল দেবে বলে মনে করেন? ধন্যবাদ চৈতি, আপনি ঠিকই বলেছেন। এইবারে বাজেটটা হচ্ছে, আমরা সবসময় চ্যালেঞ্জ সবসময় বেশি বলি, কিন্তু এইবারে বাজেটের চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি। কারণ এটা হচ্ছে যে এটা সবচেয়ে ছোট, মানে সবচেয়ে হচ্ছে যে আপনার আয়তনে সবচেয়ে ছোট, প্রায় 7,97,000 কোটি টাকা একটা বাজেট ধরা হচ্ছে। কতটুকু হয় এস্টিমেশনে, এটা মেগা বাজেটের এখানে একটা উৎসব, যেখানে যে বাজেট অর্থনীতি চাঙ্গা হচ্ছে, বাজেট বড় হচ্ছে, সরকারের অবকাঠামোগত বিনিয়োগ খরচ কিন্তু বিগত 2-3 বছরে আমরা দেখছি যে আমাদের অর্থনীতি সামষ্টিক এটা হচ্ছে এখন হচ্ছে 9% উপরে আছে। আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আপনি জানেন নিশ্চয়ই, আমাদের এখানে 40 থেকে 50% নেমে গেছে 1 বছরের মধ্যেই। এবং এর মধ্যে হচ্ছে যে আমাদের আইএমএফ লোনের এখানে হচ্ছে শর্তাবলীর জন্য এখানে হচ্ছে আমাদের ভর্তুকি কমানো হচ্ছে, এবং সাথে সাথে বলা হচ্ছে যে সরকারের আয় বাড়ানো এবং ব্যয় কমানো। তো ব্যয় কমানোর সমস্যাটা হচ্ছে চৈতি খুব সোজা ভাবে, কেন এখন অ্যামাউন্ট গুলো আসবে, এটা হচ্ছে যে আমাদের যে আমরা যে ভর্তুকি দিচ্ছি, বিশেষত গ্যাস, ইলেকট্রিসিটি বা হচ্ছে আপনার যে এখানে সারের এখানে, এগুলো আস্তে আস্তে কমানো হবে। এবং হচ্ছে যে আমাদের যে রপ্তানি বাজারে যে আমাদের ছিল সেটা কিন্তু এর সাথে সাথে হচ্ছে কি আমরা বলছি হচ্ছে খুব অ্যাম্বিশিয়াস টার্গেট নিয়েছি, হচ্ছে যে আমাদের রাজস্ব আয় বাড়ানোর জন্য। কিন্তু একই হচ্ছে অর্থনীতিতে এখানে একটা আমরা একটা করছি প্রসপেক্টিভ ট্যাক্স বলে একটা আনা হচ্ছে, 30% মতো এখানে বাড়ানো হবে যদি বছরে 16 লাখের উপরে যদি কামাই করে। তো সব দিক দিয়ে আপনি যদি চৈতি দেখেন এখানে যে এক হচ্ছে অর্থনীতি স্থিতিশীলতা আবার হচ্ছে অর্জন করা, ব্যাংকিং খাতের যে এখানে হচ্ছে যে উপর চাপটা ওটাকে এখানে বা নৈরাজ্য যেটা আছে ওটাকে স্থির করা। কিন্তু এটাও এখানে সম্ভাবনা কম, কেন সরকার এখানে অলরেডি এখানে অর্থ মন্ত্রণালয়ে বলে দেওয়া হয়েছে যে এইবার হচ্ছে যে আপনার যে বিদেশি লোনের উপর যে আপনার নির্ভরশীলতা কমাতে হবে, এবং তার জন্য হচ্ছে যে প্রবণতা বেড়ে যাবে এবং ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা। জনাব পারভেজ করিম আব্বাসী, আপনার সাথে সংযোগটি আসলে খুবই দুর্বল। চাপ যেগুলো আছে এগুলো হচ্ছে ট্যাকেল করাটা অত্যন্ত ডিফিকাল্ট। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও আপনার কাছে আসব। আমি একটু যেতে চাচ্ছি জনাব মাহফুজুল হক শাহ, আপনার কাছে যদি জানতে চাই যে এবারের যে বাজেটের আকার ধরা হয়েছে, সবকিছু বিবেচনা করে আপনার কাছে কি মনে হয়, বাজেটটা কি গরিবের বাজেট হতে যাচ্ছে না ধনীদের বাজেট হতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, এখন থেকে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমাদের এই 2024-25 সাল অর্থ বছরের জন্য বাজেট জাতীয় সংসদে প্রণয়ন করা হবে। এখন মূল যে বিষয়টা বাজারের
আকার তো দিন দিন বাড়বে, যেহেতু আমাদের অর্থনীতির পরিধি বাড়ছে, কিন্তু মূল যেই জায়গায় আমাদের সমস্যা আছে, আমরা যেই বাজেটটা ঘোষণা করি সেই বাজেটটা বাস্তবায়ন। বাজেটে অনেকগুলো বিষয় আছে, এখানে ধনী গরিব বলতে কিছু নেই, বাজেট সবার জন্য। সেটা বাংলাদেশের টোটাল অর্থনৈতিক কর্মকাণ্ডের পরে কিন্তু বাজেটটা প্রণয়ন করা হয়ে থাকে। এখন যে মূল যে সমস্যাটা আমরা দেখছি দীর্ঘদিন থেকে, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের যে যে সমস্যাগুলি আছে সেগুলি অলরেডি চিহ্নিত আছে। আমরা বিভিন্ন সময় এগুলো উল্লেখ করেছি, আমাদের নীতি নির্ধারণ মহলে আমরা জানানোর চেষ্টা করেছি। আমরা যেটা দেখছি, যেমন বাজেটের একটা মূল যে বিষয় যেটা আমাদের সবসময় একটা চোখে পড়ে, সেটা হচ্ছে এডিপি বাস্তবায়ন। এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে আমি অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি, সেটা হচ্ছে আমরা বলতে বাধ্য হচ্ছি, রিয়েল সেন্সে এডিপি বাস্তবায়ন কিন্তু 50% হয় কিনা আমার সন্দেহ আছে। এখন আমি বাজেট এটা ডিক্লেয়ার করলাম, এবারও প্রায় 8 লাখ কোটি টাকার কাছাকাছি আমরা বাজেট ঘোষণা করতে যাচ্ছি, কিন্তু কথা হচ্ছে এরকম বাজেট তো 3 দিন এভরি ইয়ার 10 to 15% করে আমাদের কত বাড়িয়ে আমাদেরকে বাজেট ঘোষণা করতে হবে। কিন্তু বাজেট যদি আমরা সঠিক সময়ে সঠিকভাবে যদি বাস্তবায়ন করতে না পারি, যে উদ্দেশ্যে বাজেটগুলি ঘোষণা করা হচ্ছে, যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো ব্যাপারে একটা টার্গেট দেওয়া হচ্ছে, এবং সার্বিক যে অর্থনীতি যে চ্যালেঞ্জের মুখে আছে সেটা আমাদের কোনো এখানে অস্বীকার করার কোনো উপায় নেই। সেই সার্বিক অর্থনীতিটাকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা জন্য বাজেটের মধ্যে যে দিক নির্দেশনাগুলো দেওয়া হবে সেটা যেন সঠিক সময়ে সঠিকভাবে সমন্বয় করে কাজে লাগানো যায়, এটা হচ্ছে বাজেটের মূল বিষয়। আমরা বাজেটের মধ্যে বেশ কিছু জিনিস দেখেছি, কিছু পলিসিগত বিষয় আছে, কিছু চাক্ষুষ উন্নয়নমূলক কিছু প্রোগ্রাম আছে, কমিউনিকেশন ক্ষেত্রে বলুন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে বলুন, এই বিষয়গুলো কিন্তু আছে। তা এখন আমাদের এখানে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের বাজেটের মধ্যে বেশ কিছু জিনিস থাকা উচিত, সেটা হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে। আমাদের ব্যবসা বাণিজ্যকে, অর্থনীতির গতিকে যদি আমরা চাঙ্গা করতে চাই, তাহলে আমাদের বিনিয়োগ অবশ্যই প্রয়োজন আছে, তার মধ্যে দেশীয় বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ। তা আমরা যেটা বলে আসছি, যেটা বলতে চাচ্ছি, সরকার এই জায়গায় বড় ধরনের একটা সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করতে হবে এবং সেটাকে সঠিক সময়ে বাস্তবায়ন করতে হবে। আমরা দেশি বিনিয়োগকারীদেরকেও আমরা আকৃষ্ট করতে পারছি না, অনেক সময় বিদেশি বিনিয়োগকারীদেরকেও আমরা আকৃষ্ট করতে পারছি না। এটা কিন্তু আমাদের টোটাল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের একটা দুর্বলতা বলে আমরা মনে করছি। আর বাজেট যেটা প্রণয়ন হচ্ছে, বাজেট নিয়ে আমরা প্রতিক্রিয়া দিচ্ছি, এটা গতানুগতিক একটি পর্যায়ে। দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি, প্রতি বছর জুনের ফার্স্ট উইকে বাজেটটা প্রণীত হয়, মহান জাতীয় সংসদে এটা আলোচনা হয়, এন্ড অফ দি জুন এটা পাস হয়। এখন আমাদের যে বক্তব্যটা হচ্ছে, বাজেটের সংখ্যা যাই হোক না কেন, যেই যে বিষয়গুলো এখানে উল্লেখ করা হচ্ছে, সেটা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলুন বা অন্যান্য পলিসিগত যে সংস্কারগুলি বলুন, বিশেষ করে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডে আমরা যেটা মনে করছি, জাতীয় রাজস্ব বোর্ডের এখানে বড় ধরনের একটা সংস্কারের কিন্তু প্রয়োজন আছে। যে সংস্কারগুলি হচ্ছে সেটা কিন্তু প্র্যাকটিক্যাল না এবং অত্যন্ত স্লো। এগুলোকে যদি আমরা অনেক গতিময় করতে না পারি, তাহলে হয়তো আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের এই যে চ্যালেঞ্জিং সময়, এটাকে যে আমরা পার করে আমরা সুন্দর একটা স্বাভাবিক সময়ে আমরা আমাদের অর্থনীতিকে নিয়ে যেতে পারবো, সেটা কিন্তু নিশ্চয়তা নেই। সুতরাং সব দিক দিয়ে বিবেচনা করে বাজেট বাস্তবায়নের দিকটাকে গুরুত্ব দেওয়ার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, এবং যারা বিভিন্ন সংস্থাগুলি যেটা বাজেট বাস্তবায়নের উপর কাজ করছে, সেখানে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে জবাবদিহিতামূলক একটা পরিবেশ যেন সৃষ্টি হয়, সেটার জন্য আমি জোর দিচ্ছি। নিশ্চয়ই যে আমরা বাজেট নিয়ে আরো কিছু আশা প্রত্যাশা সম্ভাবনার কথা শুনবো, তবে তার আগে আমাদের সময় এসেছে বিরতিতে যাবার। বিরতি থেকে আসছি, সঙ্গে থাকুন দর্শক। বিরতি নিচে ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়। আজ আমরা আলোচনা করছি বাজেটের চ্যালেঞ্জ কি। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহফুজুল হক শাহ এবং আছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অর্থনীতি বিভাগের অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। বিরতি পরে স্বাগত আপনাদের দুজনকে আরও একবার। জনাব পারভেজ করিম আব্বাসী, আপনার কাছে একটু জানতে চাই যে ব্যাংক খাতের এই যে নাজুক অবস্থা, এই নাজুক অবস্থা কাটাতে বাজেটে কি ধরনের দিক নির্দেশনা থাকা দরকার বলে আপনি মনে করেন? দিক নির্দেশনা মধ্যে একটাই হচ্ছে, চৈতি আগেরবার তো নেটের সমস্যা হয়েছিল, তো হালকা বলেছিলাম এখানে, যে আমাদের হচ্ছে যে প্রথমত হচ্ছে যে ব্যাংকের হচ্ছে কর্পোরেট গভর্নেন্স যেটা, এটার এবং যে সুশাসনের উপর, স্বচ্ছতার উপরে এটা প্রথমে একটা জোর দেওয়া উচিত, যেটা এখনো মিসিং। এবং দুই হচ্ছে যে এই গত 1 বছরে এই আপনার হচ্ছে 6টা স্টেট ওন্ড ব্যাংকে এখানে হচ্ছে যে আপনার ডিফল্ট লোন এটা বেড়ে গেছে হচ্ছে 43%। তার মানে এত কিছু এখানে হচ্ছে অর্থনৈতিক চাপের মধ্যেও কিন্তু হচ্ছে ওই ঋণ নিয়ে ঋণ খেলাপি করা বা স্বেচ্ছায় মানে ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি যারা করছে,
তাদেরকে কিন্তু এখানে হচ্ছে আইনের আওতায় নিয়ে আসা। কেননা সরকারের কিন্তু একটা বড় এখানে এখন কম্পোনেন্ট হচ্ছে যে ব্যাংকের কাছ থেকে কিন্তু ওরা আরো বেশি কিন্তু হচ্ছে লোন নিবে, কেন হচ্ছে যে বাজেট ডেফিসিট ফাইন্যান্স করার জন্য। তো একই যদি ব্যাংকের খাত যদি নাজুক থাকে এবং এখানে সুশাসনের যদি এখানে এখানে চরম এখানে হচ্ছে অভাব থাকে এবং মানুষের আস্থা যদি না থাকে, তাহলে কিন্তু ব্যাংকিং খাতে যদি সরকার যদি চায় লোন নিতে, তাহলে কিন্তু আরো হচ্ছে চাপ বাড়বে ব্যাংকিং খাতের উপর এবং হচ্ছে সামষ্টিক অর্থনীতির উপর চাপ পড়বে, কেননা হচ্ছে মূল্যস্ফীতি বাড়তে থাকবে। এবং আমরা সংকোচনমূলক মুদ্রানীতি আমরা অবলম্বন করছি, কন্ট্রাকশন মনিটারি পলিসি, কিন্তু তবু কিন্তু আমাদের মূল্যস্ফীতি কিন্তু হচ্ছে যে 9% নিচে নামছে না এক বছর ধরে। তো এটাও কিন্তু হচ্ছে এটাও হচ্ছে আমাদের চিন্তার একটা আলামত আছে কিন্তু। এবং আমাদের বৈদেশিক ঋণের হার মানে লোন রিপে করা আমার অ্যামাউন্টও বেড়ে যাচ্ছে। সুতরাং এই এত কিছু চাপ যখন হচ্ছে যে ব্যাংকিং খাতের উপর পড়বে, স্বাভাবিকভাবে যদি আপনার ব্যাংকিং খাতে স্বচ্ছতা না থাকে বা দুর্নীতি যদি শক্ত হতে দমন না করা হয়, তাহলে কিন্তু বাজেটে কিন্তু অনেক অংশে কিন্তু ইমপ্লিমেন্টেশনটা কিন্তু এখানে অনেকটা ব্যত্যয় ঘটবে। আমি আশা করি যে এখানে হচ্ছে আগে ব্যাংকিং খাতে সুশাসনটা আগে এখানে পুনঃস্থাপন করুক, মানুষের আস্থা এখানে অর্জন করুক। এই যে এখানে যে এত বড় যে এখানে হচ্ছে ঋণ খেলাপি যারা আছে, যাদের জন্য অর্থনীতি আর ভরাডুবি হচ্ছে, তাদেরকে শক্ত হস্তে আইনে আওতায় নিয়ে আসা হোক, জনগণের আস্থা অর্জন করুক, তাহলে হয়তোবা বাজেটে অনেক অংশে কিন্তু প্রতিবন্ধকতা দূর হবে, এটা বলে আমার বিশ্বাস। জি অবশ্যই। আমি একটু যেতে চাচ্ছি জনাব মাহফুজুল হক শাহ, আপনার কাছে জানতে চাই যে ব্যবসায়ীরা চাচ্ছেন কর অব্যাহতি, ট্যাক্স কমাতে বলছেন, এই সব কিছু মিলে আসলে তাহলে সরকারের আয় বাড়বে কিভাবে? দেখুন, আমরা ব্যবসায়ীরা যে বিষয়টা জাতীয় রাজস্ব বোর্ডের কাছে আমরা তুলে ধরেছি, সেটা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেসে যে ইন্ডেক্সে বাংলাদেশের আজকে যে পজিশন, এই জায়গায় আমাদেরকে দেখতে হবে কেন আমাদের এই পজিশনটা আছে, আমরা কি কি চ্যালেঞ্জগুলো আমরা ফেস করছি। একজন ব্যবসায়ী যখন ব্যবসা শুরু করেন, সে কিন্তু অনেক কিছু সরকারের যে রুলস এন্ড রেগুলেশনগুলি আছে সেগুলিকে ফলো করে ওনাকে ব্যবসাগুলি করতে হবে। এই জায়গায় যদি কোনো প্রতিবন্ধকতা থাকে যেটার মাধ্যমে ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের জন্য কঠিন হয়, তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্য করে বা বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ ক্রিয়েট করা সেটা ব্যবসায়ীদের পক্ষে সম্ভব না। তখন কি হবে, মানুষ ব্যবসা থেকে বিমুখ হয়ে যাবে, বিনিয়োগ থেকে বিমুখ হয়ে যাবে, বিদেশে চলে যাবে, বিদেশে ওরা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে ওরা আরামায়েশে থাকতে চেষ্টা করবে। আমরা যেটা মনে করছি, আপনি যে প্রশ্নটি উঠিয়েছেন, আমাদের একটা হিসাব আছে, আমাদের কি কি ধরনের কর আমরা প্রদান করে থাকি। সেই করগুলি যেমন ধরুন আমাদের এক্সপোর্ট ইম্পোর্টে আমাদের যে ডিউটিগুলি আছে, আমাদের ভ্যাট আছে, ইনকাম ট্যাক্স আছে, এন্ড আদার্স যে চার্জেসগুলি আছে, সেগুলির ব্যাপারে একটা সমন্বয় করে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের ব্যবসা বাণিজ্যের যে ইনকামগুলি আছে তার সাথে যদি আমরা সমন্বয় না করি, এখন আমি কামাচ্ছি 10 টাকা, আমাকে যদি বলেন আপনি 8 টাকা ট্যাক্স দিয়ে দিতে হবে বিভিন্ন ধরনের, তাহলে পরে আমার ব্যবসা তো লাভজনক হবে না। অটোমেটিক আমি ব্যবসা থেকে বিমুখ হয়ে যাবে। যা কিছুক্ষণ আগে যেটা প্রফেসর সাহেব যেটা বলেছেন, যেটা ঋণ খেলাপির যে বিষয়টা, তখন আমি ঋণগ্রস্ত হয়ে যাব, ঋণ খেলাপি হয়ে যাব। ঋণ খেলাপি এবং ঋণগ্রস্ত এবং আপনি ব্যাংকিং সিস্টেমের উপর আমি যে কথাটা বলছি দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে, আমরা একটা ঋণ খেলাপির বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য সবাই আহ্বান করছি। কিন্তু এই ঋণ দেওয়ার ক্ষেত্রে যাদের গাফিলতি ছিল, প্রথমে ওদের বিচার করা উচিত, সেই ফাইন্যান্সিয়াল সেক্টরে এবং উইথ বাংলাদেশ ব্যাংক এগুলির জন্য অডিটের জন্য কোনো কাজ করে না। কিন্তু আমি অনেকের কাছে এই জিনিসটা শুনি না, যখন আমরা ব্যবসায়ীগুলো বলে থাকি, আমি বাংলাদেশে আজকে যে ঋণ খেলাপি যে কালচারটা গড়ে উঠেছে, কিভাবে গড়ে উঠেছে সেটা আমরা জানি, সময় কম আমি এগুলি বলবো না। বাট আমি যতগুলো ঋণ খেলাপি এখানে কেসগুলি আছে, ওগুলো যদি স্টাডি করেন 98% কাছাকাছি আপনি পাবেন ঋণ প্রদানকারী সংস্থার গাফিলতি, দুর্নীতি, অদক্ষতার কারণে এগুলি সৃষ্টি হচ্ছে। এখানে 2% হয়তো সেলফ ডিক্লেয়ার্ড ঋণ খেলাপি হতে পারে, যারা হয়তো ইচ্ছাকৃতভাবে এটা প্লট করে সেটা সুযোগ নিয়েছে। এখন যে বিষয়টা, এটা নিয়ে আমাদের বুদ্ধিজীবী সমাজ বলুন, আমাদের ইকোনমিক্স বলুন, কেউ কিন্তু এটা নিয়ে সোচ্চার হতা আমি দেখি না, খুব গা বাঁচিয়ে এই কথা বলে। আমি যেটা বলছি, আমি একজন ব্যবসায়ী, আমি জানি সরকারি ব্যাংক ছাড়া প্রাইভেট ব্যাংকগুলি যেগুলি আছে সবার কিন্তু মালিক পক্ষে যারা আছেন আমাদের ব্যবসায়ী বাইরে আছে, সেটা আমি স্বীকার করে নিচ্ছি। কিন্তু আমার বক্তব্য যেটা, সেটা হচ্ছে ক্লিয়ারলি এখানে বাংলাদেশ ব্যাংকের যে দুর্বলতাগুলি, আইনি দুর্বলতা দেখে অনাধিকার ভান করা, একজন স্বচ্ছ ব্যবসায়ীকে আমরা দেখেছি ওনার এত কষ্ট হয় সে 10 কোটি টাকা লোন নিতে, একটা বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ জন্য একটা বিনিয়োগ করতে, কিন্তু যেই টাকাটা ফেরত দেবে না, আমরা সবাই জানি, আমরা ব্যবসায়ীরা জানি, ওর কিন্তু লোন পেতে সমস্যা হয় না। উনি তো আমাদের তখন অনেক সময় যে মজা করে বলে না, এটা
আমাদেরগুলো হয়ে গেছে। এটা কিভাবে হয়েছে? এখন কতটা জনবান্ধব জনবান্ধব বা ব্যবসা বান্ধব বাজেট হবে? অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে কিনা, মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে কিনা তা আমরা জানতে পারবো কয়েক ঘন্টার মধ্যেই। তবে এখনকার মতো আয়োজন শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতা আজ এ পর্যন্ত। সঙ্গে থাকুন।